হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু প্রিয়া ও কল্পনাকে নিয়ে আমার এই ভিডিও। অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে বলবো, তাই বলবো পুরো ভিডিওটা দেখো এবং দেখার পর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মূল্যবান মতামত জানিও। দেখো, প্রিয়া কিন্তু অনেক কদিন হয়ে গেল ভিডিও দিচ্ছে না। এইবার অনেক মানুষের অনেক রকম চিন্তা, স্ট্রাইক পড়েছে, পারিবারিক কোনো প্রবলেম হয়েছে। অনেকে আবার এটাও বলেছে যে সিম্প্যাথি আদায় করবার জন্য প্রিয়া নাকি ভিডিও দিচ্ছে না। আসলেই প্রিয়ার সাথে কি ঘটনা ঘটেছে অবশ্যই আমি এই ভিডিওতে তোমাদের সামনে যতটা পারবো পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করব। তবে প্রিয়াকে নিয়ে বলার আগে কল্পনার কালকের ভিডিও সম্পর্কে একটু বলতে চাই। দেখো, অনেকেই আবার এটা তোমরা বলতে পারো যে তুমি তো প্রিয়াকে নিয়ে ভিডিও করছো, তাহলে কেন কল্পনাকে নিয়ে বলতে হচ্ছে? দেখো, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি একা নয়, যে কোনো ক্রিয়েটার প্রিয়াকে নিয়ে বলতে গেলে যেমন ঠিক কল্পনাকে নিয়ে বলে, আবার কল্পনাকে নিয়ে বলতে গেলেও কিন্তু প্রিয়াকে নিয়ে বলে। কারণ একে অপরের সাথে এমনভাবেই ওতপ্রোত বা ঘটনাগুলো একে অপরের সাথে এমনভাবেই যুক্ত হয়ে আছে যে একজনকে নিয়ে বলতে গেলে আর একজনের নাম কিন্তু এমনিতেই চলে আসে। কল্পনার কালকের ভিডিওর টাইটেল, এই থাম্বনেল, মুখে হাসি নিয়ে হাজারটা সমস্যা সহ্য করে চলেছি, তবে আর পারছি না, এবার এর একটা ব্যবস্থা করতেই হবে। টাইটেল হচ্ছে অনবরত সহ্য করেই যাচ্ছি, তবে আর না, এবার একটা ব্যবস্থা করতেই হবে। স্বাভাবিকভাবে যেহেতু আমরা কল্পনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি এটা আমি বলবো না। যেটা আমি দেখতে পাই কল্পনার ভিডিওতে ভালোটাকে তুলে ধরি, যেটা আমি দেখতে পাই কল্পনার ভিডিওতে খারাপ আমি কিন্তু সেটাকে তুলে ধরি। যারা নিরপেক্ষ ভিউয়ার্স তারা অন্তত জানে আমি কল্পনাকে কখনো এমন কোনো খারাপভাবে বলিনি যেটা একটা নেগেটিভিটি দিক তৈরি করে, কখনোই কিন্তু বলিনি। তবে এই যে আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল, তোমাদের কি মনে হয় না এটা একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল? মানে ভিডিওর মধ্যে আছে এক আর দিচ্ছে আর এক। হ্যাঁ, এটা যে শুধু কল্পনা করেছে এমনটা কিন্তু নয়, প্রিয়াও করেছিল। আমার মনে আছে, ওই ভিডিওটা আমার মনে থাকবে, বাড়িতে বেশ কয়েকদিন ছিলাম না আর এদের আধিপত্য জমিয়েছে, মানে এরকম কিছু একটা। তারপর ভিডিওটার মধ্যে গিয়ে কি দেখলাম, রান্নাঘরে ইঁদুর না পিঁপড়েতে এমন কিছু করেছে এবং তাদের আধিপত্য করেছে, সেটাকে নিয়ে একটা ভিডিও টাইটেল থাম্বনেল দিয়েছে। কল্পনাও কিন্তু সেরকমই একটা দিয়েছে, কিন্তু কল্পনার এই ভিডিও টাইটেল থাম্বনেলের মধ্যে একটা অন্য রকমই কিন্তু মানে অন্য দিক একটা গুরুত্ব পাচ্ছে। সেটা হচ্ছে যারা যারা কল্পনাকে নিয়ে ধরো একটু হলেও নেগেটিভ কন্ট্রোভার্সি করে, হয়তো তাদের জন্য কোনো একটা স্টেপ নিয়েছে বা তাদের মুখ বন্ধ করার জন্য কিছু একটা ব্যবস্থা নিচ্ছে, এরকমই কিন্তু সে তার ভিডিও টাইটেল থাম্বনেলে বোঝাতে গেছে। সেই হিসাবেই ভিডিও প্রত্যেকেই দেখেছে, আমিও অন্তত দেখেছি। তবে এতটুকুনি কল্পনা, যতটুকুনি চিনিছি কল্পনাকে, আমি জানি যে ও এরকম কিছু করবে না। কারণ যেগুলো যেগুলো আমি অন্তত বলেছি একটাও কিন্তু অনৈতিক বা এমন কিছু কথা নয় যেটা ওর ভিডিওতে নেই। ওর ভিডিও দেখে, ওর কমেন্ট সেকশন দেখে যে কেউ ওর কাছে হেল্প চেয়েছে, ও হেল্প করেনি, বা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বুঝিয়ে দিয়েছে যে আমি তোমাকে প্রমোট করব না, বা এই যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ওরা নিজেরাই একটা ভুল ডিসিশন নিয়ে সেটাকে সোশ্যাল মিডিয়ায় প্রথমে রিভিল করে আবার পরবর্তীতে যে ঝামেলা ওরা তৈরি করেছিল, সেক্ষেত্রে কিন্তু যেটা আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্সরা বুঝেছে, সেরকমটা আমি বুঝেও কিন্তু আমি একটা করে ভিডিও ওকে নিয়ে করেছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখে যেটা বুঝলাম যে ওর প্রচণ্ড কোমরে ব্যথা এবং তার সাথে বাড়িতে পিঁপড়ের উৎপাত, সেই কারণে ও এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়েছে। দেখো, ভিউজ তো সবারই প্রয়োজন। কেন আমি এই কথাটা বলছি যে ভিউজ তো সবারই প্রয়োজন? এক সময় কিন্তু কল্পনা বলতো যে আমার কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছুর পাওয়ার আশায় আমি ভিডিও করি না, শুধুমাত্র স্মৃতির খাতায় রাখবার জন্য আমি ভিডিও করি। এমনকি শুধু কল্পনা নয়, কল্পনা যাদের ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে দেখে, ভিডিওর মধ্যে বারংবার তাদের আইডির নাম নেয়, তারাও কিন্তু বারংবার এই কথাটা বলে যে প্রিয়ার মতো তার এই সোশ্যাল মিডিয়ায় সবসময় পড়ে থাকার কোনো প্রয়োজন পড়ে না। তার প্রয়োজন পড়ে না সোশ্যাল মিডিয়া থেকে কখন টাকা ইনকাম হবে তবে তার সংসার চলবে, তার আগে গুরুত্ব দেয় নিজের সন্তান, নিজের সংসার, তারপর সেই ওই প্রয়োজন হলো কি না হলো ওসব নাম গুরুত্ব দিয়ে চলো আজকে ভিডিওটা শ্যুট করছি, মন ভালো লাগছে তাই আমি ভিডিওটা দিয়ে দিই।
কিন্তু এর আগেও আমি বলেছিলাম, যখন ওর শ্বশুরমশাই গত হয়েছিলেন তখন কিন্তু ওর নিজের মুখে বলেছিল যে ওর হাজব্যান্ডের নাকি ওই শ্বশুরমশাইয়ের কাজের সময় এতটাই আর্থিক দিক থেকে টানাটানি পড়েছিল যে ও এই সোশ্যাল মিডিয়ার টাকার দ্বারা অ্যাবাকাসের টাকা, দুধের টাকা, ঘরের ভাড়া সমস্তটা মিটিয়েছে। আমি তখন বলেছিলাম যে যেই মেয়ে নাকি শখে ভিডিও দেয় সেই মেয়ের সেই শখের ভিডিওর টাকাতেই কিন্তু তার এই সমস্ত কাজগুলো, এই সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে গেল। দেখো, যে যতই বলুক যে ভিডিও দেওয়ার পর ভিউজের আশা করে না, হলে হবে, না হবে না হবে, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। একটা ভিডিও শ্যুট করছে, তাকে এডিট করছে, ভয়েস দিচ্ছে, মিউজিক দিচ্ছে, টাইটেল থাম্বনেল বানাচ্ছে, নেট প্যাক রিচার্জ করে সেটাকে আপলোড করছে, এবং সেই ভিডিওতে যদি ভিউজ না হয় এমনিই কিন্তু তার মন খারাপ হবে। সেই জায়গা থেকে কল্পনাও কিন্তু বাদ যায় না। যতই তার হাজব্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের জব করুক, যতই যাই হয়ে যাক না কেন, সে কিন্তু একটু হলেও ভিউজের আশা করে, আর তার জন্য কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল কিন্তু কল্পনাও দিতে শিখে গেছে। দেখতে পাচ্ছ তো, প্রত্যেকটা মানুষই কিন্তু তাদের নিজেদের যে দিকটা, সেটার দিকটা কিন্তু আগে গুরুত্ব দেয়। বিষয়টা হচ্ছে কল্পনাও কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিচ্ছে, প্রিয়াও দেয়, ছন্দাও দেয়, মোটামুটি ওই বাড়ির প্রত্যেকটা ব্লগারই এখন বুঝে গেছে যে একটু আদ্র কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল না দিলে ভিউজ কিন্তু একদমই উঠবে না। কিন্তু বিষয় হচ্ছে সবাই দিলেও দোষটা কিন্তু প্রিয়ার ওপরই হয়ে যায়। কেন ভাসুর দাদা টাইটেলে দিল, কেন এই কথাটা বললো যে ভাসুর দাদা আসতেই তোমার তিথি নিয়ে অশান্তি শুরু হয়ে গেল, একটা নর্মাল কথা যেটা বাড়িতে হয়েছে সেটাই ও টাইটেলে দিয়েছে, তাই নিয়েও কিন্তু অনেক মানুষ অনেক প্রবলেম তৈরি করেছে। তাহলে এক্ষেত্রে এই যে কল্পনা দিল, এটাও তো প্রমাণ হলো না যে ভিউজের জন্য সেও একটুখানি কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিয়েছে? না, আমি বলবো সে কোনো ভুল কাজ করেনি। কেন ভিউজের আশা করবে না? এত কষ্ট করে ভিডিও করেছে, অবশ্যই তার ভিউজ পাওয়াটা প্রয়োজন। এবং কিছুদিন আগে অবধি যখন তার হাজব্যান্ড তার সাথে ছিল, 15,000, 30,000, 40,000, এমনকি 60,000 পর্যন্ত ওর ভিউজ হয়েছে, ওর সাবস্ক্রাইবার অনুযায়ী ভিউজটা অনেকটা হয়েছে। যখন হঠাৎ করে ভিউজটা এতটা ডাউন হয়ে গেছে, তখন ও একটু ভেবেছে যে এই ধরনের একটা টাইটেল থাম্বনেল দিই, তাতে মোটামুটি যেটা 3,000, 4,000 ভিউজ হচ্ছিল সেটা অন্তত 7-8,000 বা 10,000 ভিউজ হবে, এটাতে ওর কোনো প্রবলেম নেই। কিন্তু ভিউয়ার্সদেরকে এটা বলতে বাধ্য হচ্ছি যে দেখলে তো, কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল সবাই দেয়, কিন্তু দোষটা যেন প্রিয়ার ক্ষেত্রেই একটু বেশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়। তো তারপর চলে আসি কল্পনার যেই বিষয়টা আমার খুব খারাপ লাগে, এবং আমি জানি না এটাকে তোমরা কারা কারা সাপোর্ট করো। কল্পনা কিন্তু খুব ভবিষ্যৎ নিয়ে ভাবে, যেমন ছেলের পড়াশোনা, বাড়ি করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এটা কিন্তু কোনো অংশে ভুল না। আমিও এটা করি। আমি যদি আজকে 100 টাকা ইনকাম করি, আমি চেষ্টা করি যে বেশিরভাগটা বাঁচিয়ে রেখে যেটা দিয়ে সংসার মোটামুটি চলে যায় সেটা দিয়ে চালাতে। আমিও কিন্তু এরকমই ভাবি। কিন্তু অতিরিক্ত কিপটামো বা অতিরিক্ত ভবিষ্যতের কথা ভাবা এবং সেই ভাবাটাকে এই মুহূর্তে এমনভাবে নিজের মধ্যে ধরে রাখা যে না, যত যাই হয়ে যাক আমি এই মাসে এর থেকে বেশি টাকা খরচা করব না, দুদিন পর গিয়ে সেই যে একটা চিন্তা যে এর থেকে বেশি টাকা আমি খরচা করব না, দুদিন পর গিয়ে এরকমটা যেন না হয় যে আজকে যেটা ভেবে আমি খরচা করলাম না সেটার 10 গুণ টাকা আমার বেরিয়ে যায়। মানে তুমি বাঁচাও, সঞ্চয় করো, কিন্তু এতটাও সঞ্চয় করো না যে ক্ষেত্রে তোমার সামনের দিনে বিপদ আসতে পারে, বা তুমি যেটা বাঁচাচ্ছ কোনো একটা কিছু পূরণ করবার জন্য সেটা অন্য দিক থেকে খরচা হয়ে যায়। কেন কথাগুলো বলছি, কল্পনা কিন্তু ওর এই কোমরের পেন এই বিষয়টা নিয়ে এই দিনকে নয়, অনেকবার কিন্তু ওর ভিডিওতে বলেছে। আর কল্পনা কিন্তু যোগাও করে। আমরা জানি যে যোগা হচ্ছে কিন্তু দারুণ একটা ওষুধ, যে ওষুধ খেতে হয় না। প্রতিনিয়ত তুমি যদি করো, মোটামুটি শরীরের অনেক রোগ ব্যাধি কিন্তু মোটামুটি কমে যায়, যতটুকুনি ওষুধ ছাড়া ততটুকুনি কিন্তু কমে যায়। তারপরেও কিন্তু কল্পনার এই যে কোমরের পেন, ও বলল যে হ্যাঁ এবার ডক্টর দেখাতেই হবে, আর পারছি না। এই যে ডক্টর দেখাতেই হবে, এমন তো ওদের কষ্টকর জীবন নয় যে একটা ডক্টরের পেছনে 2,000 বা 3,000 টাকা, হয়তো ডক্টরের কাছে গেলে ইউএসজি করতে বলবে, সেখান থেকে হয়তো আমি মোটামুটি ধরে নিচ্ছি 5,000 টাকা মতো খরচা হবে। কিন্তু এই যে কোমরের পেনটাকে ও ধরে রেখে দিয়েছে, ও একা কিন্তু ওর ছেলেটাকে এখানে রেখে মানুষ করছে। হয়তো ঠাকুরের কৃপায় সুস্থ থাকুক, কিন্তু এই ছোট্টখাট্ট কোমরের পেনটা দুদিন পর যদি অনেকটা বড় হয়ে যায় এবং অনেকটা বড় আকার ধারণ করে, তখন ওর এই সংসারটা কে সামলাবে? হাজব্যান্ডের তো এখানে আসা সম্ভব নয় না।
এমার্জেন্সিতে এলেও কয়েকটা দিনের জন্য, তারপরে কিন্তু তাকে তার কর্মস্থলে ফিরে যেতেই হবে। তাহলে সঞ্চয় করছো ভালো কথা, কিন্তু এতটাও সঞ্চয় করো না যেটা তোমার ভবিষ্যৎকে খারাপ করতে পারে। যেমন ও বেড কভার নিয়ে বলল যে আমার না ওই নতুন রংচঙে বেড কভার ওটা আমার ভালো লাগে না, এই যে পুরাতন সুতির বেড কভার এটা পেতে কিন্তু শান্তিতে ঘুম হয়। হ্যাঁ, একদম ঠিক কথা। যেই বেড কভার বারংবার কাচার পর একদম প্লেন হয়ে যায় সেই বেড কভারে শোয়ার মজাটাই কিন্তু আলাদা, আরামটাই কিন্তু আলাদা। কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে, তুমি একটা ব্লগার, তুমি ডেইলি ভিডিও দিচ্ছ, তেমন হলে তুমি সকালবেলা উঠে একটা সুন্দর বেড কভার বেডে পাতো, সুন্দরভাবে সেটাকে ব্লগিং করো। রাত্রির বেলা শুতে যাওয়ার আগে সেই বেড কভারটা চেঞ্জ করে তুমি যেটা শুয়ে আরাম পাও সেই বেড কভারটা পেতে কিন্তু শুতে পারো। এগুলো কিন্তু অবশ্যই তোমাকে একজন ব্লগার হিসাবে গুরুত্ব দিতে হবে। তুমি তোমার মতো করে সবসময় ভিডিও দেবে, অবশ্যই তোমার ভালোবাসার ভিউয়ার্সরা তোমাকে সাপোর্ট করবে, কিন্তু ভিডিওর মধ্যে যদি ইন্টারেস্টিং জিনিস না থাকে, ভিডিওর মধ্যে যদি আকর্ষণীয় বিষয়টা না থাকে, তাহলে কিন্তু ভিউজ এমনিতেই ডাউন হবে। ওই যতদিন কন্ট্রোভার্সিয়াল ভিডিও চলবে ততদিন ভিউজ হবে, তারপর কিন্তু এমনিতেই ডাউন হয়ে যাবে। না, কল্পনাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি আমি এটা কখনোই বলবো না। যেটা ওর ভিডিও থেকে আমার ভালো লাগে ভালো বলি, যেটা ওর ভিডিও থেকে খারাপ লাগে খারাপ বলি। তার মানে এই নয় যে সবসময় ওকে নিয়ে বাজে কথাগুলোই বলতে হবে। ওর যে এই কোমরের পেন, ও কিন্তু ইজিলি ওর দিদির কাছে ছেলেটাকে রেখে ডক্টর কিন্তু দেখিয়ে আসতেই পারে, কিন্তু প্রত্যেকটা বিষয়ে আমি ওকে দেখেছি হ্যাঁ যাব, এই চিন্তা করছি যাব, হ্যাঁ জানো তো এবার যেতেই হবে, কেন এরকমটা, এই বিষয়গুলোকে কেন গুরুত্ব দেওয়া হয় না। মানে এতটাও তুমি কিপটামো করো না, মানে করো না যেটা তোমার ভবিষ্যতে অনেকটা প্রবলেম তৈরি করতে পারে, যেহেতু তুমি তোমার সন্তানকে একা মানুষ করছো। এই একটা বিষয় বললাম। তারপর চলে আসি, আচ্ছা আর একটা বিষয়, যেদিনকে কল্পনার জ্যাঠা শ্বশুর গত হয়েছিলেন মানে 11 তারিখ, দীপালিদির ভিডিওগুলো দেখছিলাম। দীপালিদির ভিডিওগুলো দেখতে দেখতে দীপালিদি জানি না কারোর হয়তো কেউ হয়তো কমেন্টস করেছে, সেই কমেন্টসে রিপ্লাই দিয়েছে যে আমি মিথ্যে বলছি নাকি আমার বোন মিথ্যা বলছে। তো যখনই ওই টাইটেল থাম্বনেলটা দেখেছি আমি তখন ভাবলাম যে কিছু কি হয়েছে, চলো ভিডিওটা দেখি। দেখার পর বুঝতে পারলাম কেউ হয়তো কমেন্টস করেছে বা কেউ হয়তো বলেছে, সেই কথার পরিপ্রেক্ষিতে অ্যান্সার দিয়েছে যে না, প্রথমে আমি বলেছি যে 11 সোমবার, তারপর পরবর্তীতে আমি ঠিক বলেছি। তো আমি অনেক সময় এরকম ভুল বলি, তো আমিও মিথ্যা বলিনি, বোনও মিথ্যা বলেনি, তবে আমার বলাটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুমি যে পরবর্তীতে ক্লিয়ার করে দিলে ভিউয়ার্সদের ভুল ধারণাটা যে তুমি ধরিয়ে দিলে, এই জন্যই কিন্তু আমি দীপালিদিকে অনেকটা পছন্দ করি। দ্বিতীয়ত হচ্ছে একটা কথা আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এই যে আগের দিন আমরা দেখলাম কল্পনার প্রচণ্ড ব্যস্ততা, যার জন্য জ্যাঠা শ্বশুরের শেষ যে একটা দেখা, সেই দেখাটা দেখতে যেতে পারলো না। না না না, আমাকে আগের দিনই কমেন্টস করেছিল যে যায়নি তো কি হয়েছে, সব দায়িত্ব কর্তব্য পালন করতে হবে না, এটাতে কোনো দায়িত্ব নেই। মানুষটি সারা জীবনের জন্য চলে যাচ্ছে, সেই দিন ছাড়া আর মানুষটিকে কখনো আমরা দেখতে পারবো না, এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। এটা হচ্ছে নিজের মেন্টালিটি, এটা হচ্ছে নিজের একটা চিন্তা ভাবনা যে না, শত ব্যস্ততার মধ্যেও আমি তো অনেক দূরে নেই যে আমাকে ট্রেনের টিকিট কাটতে হবে বা ফ্লাইট বুকিং করতে হবে, এরকম তো কিছু নয়, কিছুক্ষণের দূরত্ব। তো একবার যে কোনো না যে কোনো উপায়ে আমার যাওয়াটা উচিত, এটা একটা নিজস্ব ভাবনা, যেটা আমরা প্রত্যেকে করি। তোমরা যারা কমেন্টস করবে তোমরাও কিন্তু করো। সেই জায়গায় ওই দিনকেই কিন্তু দীপালিদির মেয়ের জন্মদিন ছিল, সম্ভবত মেজো মেয়ের জন্মদিন ছিল। তার মানে কল্পনার প্ল্যানই ছিল যে দিদির বাড়ি আজকে যাব। তাহলে যেই মেয়েটার প্ল্যান ছিল দিদির বাড়ি যাব, সেই মেয়েটার বাইরে বেরোবার তো একটা প্ল্যান ছিল। দিদির বাড়ি যাওয়ার পরিবর্তে তার কাছে যখন নিউজটা 11টা সাড়ে 11টার সময় আসে, তখনও কিন্তু মানে এদিকে দীপালিদির ভিডিওতে রান্না বান্না হয়ে গেছে, দুপুরবেলার সময় তার মেজো মেয়ে না ছোটো মেয়ে বলছে যে মাসি আসবে, মেসোমশাই কি আছে, তখন কিন্তু দীপালিদি বলছে না না মেসোমশাই বাড়িতে নেই, দেখি মাসিকে ফোন করে মাসি আসবে কিনা। তার মানে দুপুরবেলাও কিন্তু বলছে যে আসবে কিনা একবার ফোন করে দেখি। তখনও নিশ্চয়ই সে মানে জেনে গেছে, তখন পর্যন্ত জেনে গিয়েছে যে 11:30টায় যেহেতু নিউজটা গেছে যে জ্যাঠা শ্বশুর মারা গেছে, তাহলে ইজিলি কিন্তু সেই সময় সমস্ত প্ল্যানিংটা করে নিতে পারতো যে ছেলে স্কুল থেকে আসা মাত্রই বেরিয়ে যাব, দিদির বাড়িতে ছেলেকে রেখে মিনিমাম, যেহেতু ছেলে 2:10 ছুটি হয়েছে, 3টের মধ্যে বাড়ি এসেছে, ইজিলি কিন্তু 4টা থেকে 4:30-এর মধ্যে ওই বাড়িতে পৌঁছে যেতে পারতো। কিন্তু আমরা কি দেখলাম,
যে যাওয়ার প্ল্যানিং ছিল দিদির বাড়ি, যখন দেখলো দিদির বাড়ির অনুষ্ঠানটা আর অ্যাটেন্ড করতে পারবো না, তাই তাড়াহুড়ো করে ওখানে গিয়ে আর কি লাভ, মানে ওর মন থেকে ইচ্ছা হয়নি যে আমি ওখানে যাই বা জ্যাঠা শ্বশুরকে শেষ দেখাটা দেখি। সেই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় এলে মানুষের চোখে পড়বে, মানুষ প্রশ্ন করবে যে একটা মানুষ সারা জীবনের মতো চলে গেলেন, ওনাকে তুমি একবার শেষবার দেখতে যেতেও পারলে না। সেই বিষয়টাকে লোকাবার জন্য কিন্তু ও এতটা ব্যস্ততা দিয়েছে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে হ্যাঁ, ও একা, অনেকটা ওকে কিন্তু স্ট্রাগল করতে হয় এই সন্তান মানুষ করা বা সংসার সামলানোর দিক থেকে। যেটা আমরা হয়তো সবজিটা বাজার থেকে হাজব্যান্ড এনে দিল বা 10 দিনের একদিন ছেলেটাকে একটু পড়তে বসলো, সেটা কিনা সম্পূর্ণ কল্পনাকে করতে হয়। কিন্তু তারপরেও দায়িত্ব বলেও তো একটা বিষয় থাকে। কল্পনা কিন্তু জাস্ট ওটা একটা অজুহাত দিয়েছিল যে এতটা ব্যস্ততা, নচেত ওর কিন্তু বেরোবার প্ল্যান ছিল বোনের বাড়ি, দিদির বাড়ি, দিদির মেয়ের জন্মদিনে যাওয়ার জন্য। তাহলে এক্ষেত্রে তোমরা বলো তো, এরকমটা যদি তোমরা জানতে পারতে প্রিয়ার ক্ষেত্রে, তোমরা কি প্রশ্ন করতে না যে এরকম বাইরে বেরোবার প্ল্যান ছিল, সেখানেও ইচ্ছাকৃত গেল না? তো এটা ওর মানে ভুল নাকি ইচ্ছাকৃত একটা অপরাধ, নাকি ওর কি ওটা, এটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। কারণ আমার তো মনে হয়েছে যে ও এদিক থেকে কিন্তু একটু মানে কোথাও না কোথাও একটা খারাপ মানসিকতার পরিচয় দিয়েছে। যেই মানুষটি সারা জীবনের মতো চলে যাচ্ছেন, ওনাদেরই রিলেটিভ, সেখানে হয়তো একবার যাওয়াটা উচিত ছিল। কারণ ওই দিন যেহেতু দিদির বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল, ওই যে অজুহাত দিল সবার বাড়িতে হলুদ টলুদ দিয়ে রান্না হবে, কে আবার ঝামেলা করবে, আমার কাউকে ঝামেলায় ফেলতে ইচ্ছা করে না। দেখো, আমাদের আত্মীয় স্বজন বলো বা পরিবার পরিজন বলো, আমরা যদি প্রবলেমে পড়ি, সেই প্রবলেমের কথা যদি আমাদের প্রিয়জনকে বলি, তারা যদি সেই পরিস্থিতিটা না বোঝে, তাহলে তারা আমাদের কিসের প্রিয়জন, তাই না? শুধু ওই খাওয়া দাওয়া আর অনুষ্ঠানে একটুখানি আনন্দ মজা করা, এটাই কি শুধুমাত্র একটা প্রিয়জনের দায়িত্ব? না তো। একটা কোনো রকম প্রবলেমে অবশ্যই সেই প্রবলেমটা শুনে তাকে বলা যে না তুমি যাও, এই মুহূর্তে আমার এই মুহূর্তে থাকাটা উচিত না বা কিছু, তো সেও তো পরিস্থিতিটা বুঝবে। প্রত্যেকটা মানুষই তো সংসারী। কিন্তু কল্পনা কোথাও না কোথাও ও ইচ্ছাকৃত যেতেই চায়নি, ও ওইখানে যেতেই চায়নি, তাই কিন্তু যায়নি এবং অজুহাত দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে এত ব্যস্ততা। নচেত যখন জানতো দিদির বাড়ি যাব, একটা প্ল্যানিং তো নিশ্চয়ই ছিল, তাই না? তো এটা তো আমি কল্পনা সম্পর্কে বললাম। এবার চলে আসি প্রিয়া সম্পর্কে। প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না? হ্যাঁ, তোমরা হয়তো অনেক জায়গা থেকে অনেক কিছু জানতে পেরেছো যে প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না। স্ট্রাইক দিয়েছে অনেকে বলছে আবার যে হয়তো স্বামীর সাথে এমন কিছু মনোমালিন্য হয়েছে যেটা সোশ্যাল মিডিয়ায় বলতে পারবে না। কারণ আমরা জানি প্রিয়া একটু কিছুই হলেই কিন্তু ও 3-4 দিন করে ভিডিও দেয় না। কিন্তু এটাও ভাবতে হবে যে প্রিয়া কিছুদিন আগেই কিন্তু ওর আইডিতে স্ট্রাইক খেয়েছে, সেখান থেকে ও 7-7টা দিন ভিডিও দিতে পারেনি, মানে কতটা লস। তারপর আবারও প্রায় 1টা না 2টো ভিডিও দিয়েছে, তারপর কিন্তু আবারও প্রায় 6-7 দিন হতে চললো প্রিয়া কিন্তু কোনো ভিডিও দিচ্ছে না। সত্যিই কি তাহলে প্রিয়া স্ট্রাইক খেয়েছে? কিন্তু এমন কিছু ভিডিও প্রিয়া দেয়নি যেমন কিনা আগের ভিডিওটাতে আমরা আন্দাজ করতে পেরেছিলাম। এই ভিডিওগুলোতে কিন্তু এমন কিছু নেই যেটাতে স্ট্রাইক দিতে পারে। কিন্তু প্রিয়া একটা কমিউনিটি পোস্ট দিয়েছে এপি শেয়ার অলে। এইবার সেখানে ও লিখেছে যে আমিও ভালো আছি, আমার সন্তানেরাও ভালো আছে, তবে কি কারণে আমি ভিডিও দিচ্ছি না অবশ্যই তোমরা পরে জানতে পারবে। তো মোটামুটি কিছুদিনের মধ্যেই আমি ফিরে আসছি, এরকম একটা কমিউনিটি পোস্ট এপি শেয়ার অলে। সেখান থেকে অনেক মানুষের প্রশ্ন যে এপি ব্লগসে কেন কমিউনিটি পোস্ট না দিয়ে এপি শেয়ার অলে দিল। এটা কেন করেছে প্রিয়া সেটা আমিও জানি না। তবে আমার যেটা মনে হচ্ছে, আমি যতদূর প্রিয়ার ভিডিও দেখে বুঝতে পারলাম, অনেকেও আবার বলছে যে প্রিয়ার মেন আইডিটা নাকি হ্যাক করেছে, মানে এপি ব্লগসকে নাকি হ্যাক করেছে। দেখো, হ্যাক কিন্তু এখন অনেক কারোরই আইডি হচ্ছে, বিশেষ করে এফবিরগুলো। যেমন দুষ্টুর আইডি হ্যাক করা হয়েছে, যেমন প্রীতির আইডি হ্যাক করা হয়েছে, যেমন আরও একজন বড় মানে এফবির বড় একজন কি নাম বেশ ভুলে যাচ্ছি, তার পেজটাও কিন্তু হ্যাক করা হয়েছে। মানে কি বেশ নাম ছিল, তোরই না কি, যাই ভুলে যাচ্ছি। ওদের পেজগুলোও কিন্তু হ্যাক করা হয়েছে। কি কারণে না কারণে জানি না, তবে ইউটিউবে হ্যাক করা আমি এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে শুনিনি। শুধুমাত্র আমার ব্লগসের দাদা বৌদির যে আইডি, ওইটা একমাত্র হয়েছিল, আর কার হয়েছিল আমার অন্তত জানা নেই। তো যারা বলছো এপি ব্লগসকে হ্যাক করা হয়েছে, না, আমার মনে হচ্ছে হ্যাক কিন্তু করা হয়নি। তবে যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি,
এই প্রিয়া কিন্তু তার এপি শেয়ারলে একটা শর্ট নাটক ভিডিও দিয়েছিল, যেটা কিন্তু এখনো পর্যন্ত এফবিতে আছে, নিখোঁজ বলে একটা স্টোরি দিয়েছিল। এবং স্টোরিটার মধ্যে প্রিয়া একটু ভুল করে ফেলেছে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে একটুখানি বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আমি কিন্তু এখানে এমন কিছু ভাষা ইউজ করছি না যাতে করে আমারও এই ভিডিওটাতে প্রবলেম হয়। মানে এখানে যে একটা দাগ দেখিয়েছে আয়ুষের, মানে তার উপর একটা কিছু অত্যাচারের মতো বিষয়। তারপর আরও একটা কথা বলেছে যে বয়সে মানে পয়সার জন্য কারোর কাছে দিয়ে দিয়েছে, বয়হস্যি, মানে এখানে বানান করে বলছি, পুরো কথাটা নিচ্ছি না, সেটা করেছে। এগুলো কিন্তু হচ্ছে ইউটিউব গাইডলাইন্সের বাইরে। যতই সেটা নাটকীয়তার ভিডিও হোক না কেন, সেই ভিডিওটা আমরা যে কোনো ভিডিও, একটা রিলস ভিডিও, একটা নাটকের ভিডিও, একটা ব্লগিং ভিডিও, আমরা যেটাই করি, একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও যাই করি না কেন, সেই ভিডিওটার মধ্যে এমন কিছু বিষয় যদি থাকে যেটা ইউটিউব গাইডলাইন্সের বাইরে, তখনই কিন্তু সেই ভিডিওটায় একটু হলেও কিন্তু প্রবলেম দেখা দেয়। অনেক সময় তো আবার সেই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়। তো প্রিয়ার ওই এপি শেয়ারহলের ওই নিখোঁজ বলে যে একটা শর্ট ভিডিও ছিল নাটকীয়তার, সেই ভিডিওটা কিন্তু ডিলিট, কিন্তু এফবিতে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই ভিডিওটার মধ্যে এই যে বাচ্চাকে নিয়ে একটা মানে খারাপ জিনিস সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, মানে কাহিনীটা কিন্তু খুব সুন্দর, গল্পটা কিন্তু খুব সুন্দর, কিন্তু তারপরেও এটা বোঝানো হচ্ছে যে কিছু টাকার জন্য দিয়ে দেওয়া হয়েছে, তারপর সেই বাচ্চাটাকে তোমার লোহার রড দিয়ে এমন কিছু করা হয়েছে, সেই জন্য হতে পারে সেই ভিডিওটাকে ইউটিউব থেকে ডিলিট করেছে। কিন্তু আমার বিষয় হচ্ছে, মানে আমার কথা হচ্ছে, যদি ওই আইডিটাই ওই বিষয়টার জন্য আইডিটাকে মানে ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়ে থাকে, তাহলে কি করে ওই আইডিতে কমিউনিটি পোস্ট দিতে পারছে? কারণ ইউটিউব গাইডলাইন্সের বাইরে গেলে যদি স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু কমিউনিটি পোস্টও দিতে পারবে না, যেমন কিনা প্রিয়ার এপি ব্লগসে কিছুদিন আগে আমরা দেখতে পেয়েছি। তাহলে ভিডিওটা কিন্তু ডিলিট হয়েছে, প্লাস ও কিন্তু ওই আইডিতে কমিউনিটি পোস্টও দিতে পেরেছে। তাহলে এপি ব্লগসের কি সমস্যা হলো যে এপি ব্লগসে ভিডিও দিতে পারছে না? এবার এর মাঝখানে আরও একটা বিষয় আছে, অনেক সময় কি হয়, জিমেল যে আইডিগুলো হয়, মানে কি বলবো, এখানে আমি পুরোপুরি ক্লিয়ার করব না, মানে আমরা যে আইডি দিয়ে আমাদের একটা লেনদেন হয় ওয়াইটির সাথে, সেই জিনিসগুলো একটাই থাকে, আইডিগুলোর নামগুলো আলাদা আলাদা হয়, সেই জন্য হয়তো মানে দুটো আইডিতেই প্রবলেমটা হয়েছে। এবং যেহেতু দুটো আইডিতেই প্রবলেমটা হয়েছে, তাই এই আইডির ভিডিওটা ডিলিট হয়েছে এবং এই আইডিতে তার জন্য ভিডিও দিতে পারছে না। আমার এটা মনে হচ্ছে এর থেকেও হতে পারে অন্য কিছু বিষয় ঘটেছে, আমি এটা মনে করলাম, তাই তোমাদের সামনে তুলে ধরলাম, কারণ আমি ওই নিখোঁজ ভিডিওটা কিন্তু দেখেছিলাম। এবার আমি যখন তার কমিউনিটি পোস্টটা দেখলাম, তখন দেখতে গিয়ে দেখছি যে ওই নিখোঁজ বলে নাটকীয়তার ভিডিওটা কিন্তু নেই, বাট এফবিতে কিন্তু আছে। তাহলে ভিডিওটা কেন ডিলিট হলো, বা এমন কি হয়েছে? নিজে সুস্থ আছে, হাজব্যান্ডের সাথে এমন কিছু হয়নি। অনেকেই বলছে যে কমিউনিটি পোস্টটা কিন্তু অভি করেছে, তো তার মানে প্রিয়ার সাথে নিশ্চয়ই কিছু পারিবারিক সমস্যা হয়েছে, মনোমালিন্য হয়েছে, সেই কারণে ভিডিও দেয়নি। দেখো, যদি কোনো প্রবলেম হয়েও থাকে, প্রিয়াকে যতদূর দেখেছি, যতদূর চিনেছি, প্রিয়া কিন্তু এমনি কাজ করা বন্ধ করবে না। আর যারা তোমরা বলছো সিম্প্যাথি আদায়, আরে বাবা, 7-8 দিন ভিডিও দিচ্ছে না, 7-8 দিনেও মিনিমাম যে ইনকামটা, যে ভিউজটা গেন করতো, 7 দিন বন্ধ করে তারপর ভিডিও দিলে সেটা কি 7 লাখ 8 লাখ এক একদিনে ভিউজ হবে? কখনো পসিবল? প্রথম ভিডিওটা অনেকটা ভিউজ হবে, সবাই জানতে চাইবে কি হয়েছে, তারপর কিন্তু ওর যেটা নর্মাল ভিউয়ার্স প্রতিনিয়ত হয় সেটাই কিন্তু হবে। তো আমার মনে হয় না প্রিয়াকে 7 দিন 8 দিন ভিডিও বন্ধ রেখে সিম্প্যাথি আদায় করতে হবে ভিউজ আপ করার জন্য, এটা প্রিয়ার প্রয়োজন নেই। আর এমনিতেই আইডিতে ভিডিও প্রায় যদি তুমি বন্ধ করে দাও, তাহলে কিন্তু রিচ ডাউন হয়ে যায়। যেমন অনেকেই বলেছে প্রিয়াকে যে প্রিয়া, তুমি একদিন ভিডিও দিচ্ছ, 7 দিন ভিডিও দিচ্ছ না, এতে ইন্টারেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এরকম অনেক ভিউয়ার্সরা মনে করে। এবং সেই সুযোগে যখন অন্যান্য মানুষের ভিডিও দেখা শুরু করে, তখন সেটা আবার তাদের অভ্যাসে পরিণত হয়ে যায় এবং এদের ভিডিওগুলো দেখা বন্ধ করে দেয়। তো প্রিয়া কিন্তু জেনে বুঝে এতটাও নিজের ক্ষতি করবে না। তো আমার মনে হচ্ছে ওই নিখোঁজ মানে যে নিখোঁজ গল্পটাকে নিয়েই কিন্তু একটা প্রবলেম হয়েছে। হয়তো ওই জিমেলটা দুটো আইডির সাথেই সেট করা আছে, তাই এই আইডিতেও প্রবলেম, কারণ এই আইডিতেও কিন্তু কোনো রিলস মানে নাটকীয়তার ভিডিও দেয়নি, আর ওই আইডিতে ব্লগিং দিতে পারছে না। আমার মনে হচ্ছে এটাই
প্রিয়ার সময়টা একটু খারাপ যাচ্ছে। প্রিয়ার আমার মনে হয় যে কোনো বিষয়ে একটু গুরুত্ব দেওয়া উচিত। দেখো ইঁদুর কিন্তু অনেকেই ভিডিওতে দেখায়, কিন্তু ও যেভাবে দেখিয়েছে ওই ওষুধটা দিয়ে, যেভাবে একটা মানে কি বলবো ভয়ানক বিষয় দেখিয়েছে, যেটার জন্য কিন্তু ওর স্ট্রাইকটা পড়েছিল। আর এই ক্ষেত্রেও শর্ট ভিডিওটায় এখানে একটা বাচ্চাটার লোহার রড দিয়ে ড্যাশ দিয়েছে, তারপর তাকে নাকি ছোটবেলায় কিছু টাকার বিনিময়ে কিছু একটা করেছে। এই যে গল্পের কথাগুলো, এগুলো হচ্ছে বাচ্চার প্রতি একটা কিন্তু মানে খারাপ কিছু ব্যবহার। আমি ক্লিয়ার করেও বলতে পারছি না। যাই হোক, আমার মনে হলো এই কারণেই কিন্তু ওর আইডি মানে এপি শেয়ারলের স্ট্রাইকটা পড়েছে, এবং জিমেল যেহেতু একসাথে হয়েছে মানে ভেতরকার বিষয়গুলো, সেক্ষেত্রে হয়তো তোমার ওই আইডিতেও এফেক্টটা পড়েছে, এটা আমার মনে হলো। নচেত কেন ভিডিওটা ডিলিট করলো, কী কারণে ভিডিওটাকে ডিলিট করলো? ঠিক যেমন আগের বারও স্ট্রাইক মানে যখন এসেছে তখন কিন্তু দেখেছি ওই ভিডিওটাও ডিলিট করে দিয়েছিল, মানে হয়ে গিয়েছিল, পরবর্তীতে ওই অংশটুকুনি এডিট করে আবার কিন্তু ভিডিওটাকে আপলোড করেছিল। তো আমার এটাই মনে হলো, আবার হতেও পারে যে হ্যাক হয়েছে, তবে হ্যাক হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, এবং তোমরা গিয়ে দেখতে পারো প্রিয়ার এফবি পেজে এখনও সেই নিখোঁজ গল্পটা আছে, কিন্তু তার এপি শেয়ারলে কিন্তু ওই গল্পটা নেই। আমার মনে হচ্ছে তার ভিডিও না দেওয়ার কারণ এই একটাই কারণ, এবং সেটা হয়তো তোমরা প্রিয়ার মুখ থেকে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা।